সব দাবি পূরণ করা হবে। জনাব সাইফুর রহমান প্রয়াত এই সিলেট বিভাগ গড়ার যে কারিগর ছিলেন, শ্রদ্ধা করে স্মরণ করছি ওনাকে। সেই সময় আরিফুল হক সাহেব পৌরসভার কমিশনার ছিলেন সিটি কর্পোরেশনের। তিনি আমাকে বলেছিলেন শিক্ষা মন্ত্রণালয় যদি ঠিক মতো চালাতে হয় তাহলে ওনার কথা শুনতে হবে। আমি বুঝতে পারিনি কি বলছিলেন উনি। আপনারা সকলে জানেন উনি সাইফুর রহমান সাহেব খুব ঘনিষ্ঠ লোক ছিলেন নাকি? এটা কি সিক্রেট না, এটা ওপেন সিক্রেট? তো আমাকে বলল যে আপনি আমার কথা শুনেন, মন্ত্রণালয় ঠিক মতো চলবে। আমি এটা কেমনভাবে শোনা যায়? বলে আপনি আপনার চিফ ইঞ্জিনিয়ার পাঠিয়ে দিবেন। আমি ঠিক আছে পাঠিয়ে দেবো। দেন না আপনি পাঠিয়ে দিলাম। আর সে কি করলেন না করলেন গুপ্তর মতো সারাক্ষণ চিফ ইঞ্জিনিয়ারের সাথে। তারপর আমাকে একদিন ফোন করে বললেন এবার আপনি সকালের ফ্লাইটে সাইফুর রহমানের সাথে চলে আসবেন। তো আমাকে যা বললো আমি সেইভাবে সকাল ফ্লাইটে চলে আসলাম। উনি আসলেন ফার্স্ট ফ্লাইটে, সার্কিট হাউসে আমরা বসলাম, নাস্তা খেলাম। খেয়ে উনি ওনার রুমে চলে গেলেন, আমি আমার রুমে চলে আসলাম। 10:30টার দিকে আরিফ এসে বললো এবার উঠেন চলেন। আমাকে নিয়ে সাইফুর রহমান সাহেবের রুমে ঢুকলেন। উনি তখন বিশ্রাম নিচ্ছেন, লুঙ্গি পরা। তো বললো স্যার মিলন ভাই একটু এমসি কলেজে যাবে, আপনি যদি ওনার সাথে যেতেন তাহলে আপনার এই পুরনো কলেজটি উনি দেখতেন, আপনার একটু ভালো লাগতো, চলেন স্যার। উনি একটু বিশ্রাম নিচ্ছিলেন, শরীরটা তেমন একটা সামলাতে পারছিলেন না, উনি একটু বিশ্রাম নিতে চাইছিলেন। তো আমাকে দেখে ভাবলেন মিলন আসছে, আমার কলেজ যেখানে আমি লেখাপড়া করেছি যাই না কেন। গেলেন, যাওয়ার পরে প্রথম উদ্বোধন করা হলো ওনার নামে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, সেই সময় 6 কোটি টাকা। তো সাইফুর রহমান সাহেব ওখানে গিয়ে বললো যে আমি তখন 3 বারের অর্থমন্ত্রী হয়ে গেলাম, এর আগেও ছিলাম, কেউ আমাকে কখনো এই এমসি কলেজে আমার কলেজে আনেনি যেখানে আমার স্মৃতি। তারপর উনি হলগুলি ঘুরতে শুরু করলেন এবং উদ্বোধনের সময় ওনার চোখ দেখলাম অনেকটা অশ্রু সিক্ত হয়ে গিয়েছিল। তারপরে একে একে প্রত্যেকটি এমন একটি নাই যে না করি, টুডেস আমাদের অডিটরের মধ্যে শুরু করে ইঞ্জিনিয়ারিং কলেজ, এগ্রিকালচার কলেজ, আমাদের টিচার্স ট্রেনিং কলেজ, রেসিডেন্সিয়াল কলেজ, ইউ নেম ইট, প্রত্যেকটা প্রতিষ্ঠানে সে একসাথে আমার ইঞ্জিনিয়ার দ্বারা এগুলো সব রেডি করে রাখলো। আমরা ভিত্তিপ্রস্তর উন্মোচন করতে শুরু করলাম। তো ঢাকা গিয়ে বুঝলাম সাইফুর রহমান ডাকলেন, এই বললেন এই তোমার কোথায় কোন টাকা আটকে আছে বলো, এগুলো সব ছেড়ে দেই। তো আমি বললাম স্যার এইখানে এখানে। আমার শিক্ষা মন্ত্রণালয়ের চাকা ঘুরতে শুরু করলো, টাকার আর কোনো অভাব হলো না। সেই সময় এই কাজগুলো হয়েছিল। এবার বুঝতে পেরেছেন তো চালাকিটা? সেই থাকতে তাকে আমি মগজ বলে ডাকি। তো এবার আমাকে সেই সাহায্যটা করতে পারবে কিনা আমি জানি না। তবে এবার 18 জন এমপি রয়েছেন আমাদের, যারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একনিষ্ঠভাবে সিলেটের দামান হিসাবে তাকে সবসময় লন্ডনে ওনার পাশে ছিলেন প্রতিনিয়ত। আমি বহুবার গিয়েছি, বহুবার দেখেছি। সেই কয়েসর আহমেদও রয়েছে, তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ছিলেন এবং লন্ডনে ছিলেন, কাছের লোক রয়েছেন। তো সিলেটের অধিকাংশই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছের লোক। আপনারা জানেন সকল এমপিরা আসে নাই, আমাদের সেই মার্শাল সাহেব আসেন নাই আজকে সিলেট বিএনপি। হ্যাঁ আমাদের সেই ডেমনস্ট্রেশন মার্শাল, আমি ওনাকে নিয়ে নিউ ইয়র্কে গিয়েছি যে ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য শেখ হাসিনা গভর্নমেন্টের বিরুদ্ধে। তো আমি ওনাকে বলতাম ডেমনস্ট্রেশন মার্শাল। আমি এটাই বলতে চাচ্ছি যে আমাদের প্রিয় নেতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগামী বাংলাদেশ যিনি চিন্তা করছেন, তিনি আপনাদের সিলেটের দামান, অর্থাৎ দামান বুঝছেন তো নাকি? ভুল করে ফেললাম, এটা লন্ডনে গিয়ে আমি শুনেছিলাম। ওই ইফতারি পার্টিতে উনি চিফ গেস্ট ছিলেন, আমি স্পেশাল হিসেবে বসেছিলাম। তো বহু আয়োজন। তা আমি একটু উইকি হিসেবে বললাম এত আয়োজন কেন? তো ওনারা বলছিলেন আমাদের দামানকে খাওয়াবো, আপনার কি? তো এবার আপনাদের ব্যাপারে নিশ্চয়ই আপনারা এই সহযোগিতা ওনার কাছে আহ্বান করবেন, উনি আমাদেরকে সাহায্য করবেন। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে আমি শিক্ষা খাতে জিডিপি 5% পর্যন্ত বাড়িয়ে দেব।
কিন্তু আমি খুব শঙ্কিত যে আমি এই 12 টাকা নিতে পারবো কিনা, কারণ বহুদিন ধরে না খেতে আমার নাড়ি বুড়ি সব শুকিয়ে গিয়েছে। হঠাৎ করে এত টাকা কিভাবে নিব, এই ধরনের কোনো প্রজেক্টও নেই আমার, এবং এই স্বল্প সময়ে এই ধরনের কোনো কাজও আমি করতে পারিনি। সেই জন্যই আপনাদের সাথে ঘুরে বেড়ানো, দেখা, কথা বলা, ওই নকল মুক্তের জন্য নয়, শিক্ষা মানসম্মত শিক্ষা ব্যবস্থা কীভাবে আমরা আনতে পারি সেই জন্য। তো বলছিলাম, গাড়িতে এমরানও ছিল, আমার সাথে একই গাড়িতে বসা কয়েসর ছিল, মাননীয় মন্ত্রী। বললাম যে আপনারা সকলে তো শিক্ষার ব্যাপারে ইন্টারেস্টেড, তাহলে আপনারা সকলে মিলে শিক্ষা সংস্কারের জন্য সিলেটে কিভাবে অগ্রণী ভূমিকা রাখতে পারে আপনারা নিজেরাই চিন্তা করুন, নিজেরাই আমাকে ডিরেকশন দেন, নিজেরাই আমাকে বলুন। কিন্তু এখানে এসে আমাদের ডিসি সাহেব উনি যে পরিসংখ্যান দিতে থাকলেন, এই পরিসংখ্যান আর ওনাদের সাথে কথার মিল নেই। যদিও এই বিষয়ে আমি জানতাম, সাইফুর রহমান সাহেব আমাকে আগেও বলেছিলেন যে আমাদের দেশে মানে সিলেট অঞ্চলে বর্গা শিক্ষক পাওয়া যায়। আমাদের দেশে বর্গা বলে কি, সাংবাদিক সাহেব বর্গা বুঝেন? এখন এখানে 3 জন, এটা আবার শহরে এসে তার অ্যাটাচমেন্টে সারপ্লাস হয়ে আছে। সেই জন্য আমি সেই আমার পিএমডি সচিবকে বললাম যে তাদেরকে আগামীকালকের মধ্যে আবার যার যার বাড়িতে পাঠিয়ে দেন, তারপর দেখি মাননীয় সংসদ সদস্য আবার আমাকে অনুরোধ করে কিনা, দেখবো আমি। তো সেই জন্য অলরেডি আই প্লেস দ্য ওয়ারেন্ট টু মাই সেক্রেটারি ফর অ্যাকশন, এটা আমি এখানে করছি। তো মাননীয় মন্ত্রী বললেন শিক্ষকের অভাব রয়েছে, যদি আমি প্রাইমারি থেকে শুরু করি, বিগত সরকারের সময় 32,500 হেডমাস্টার প্রাইমারি স্কুলে তাদেরকে পদায়ন করা যায়নি, মামলা করে আটকে দিয়েছেন আত্মীয়করণ করা শিক্ষকরা। এই ব্যাপারে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি। আমি আসার পরেই দ্বিতীয় দিনেই আমি আমার আইনমন্ত্রীকে বললাম যে ভাই এটা আমাকে করে দিতে হবে, আনকন্ডিশনাল আমি সারেন্ডার করলাম। অর্থাৎ 287 জন শিক্ষক আত্মীয়করণ করেছিল, তারা তাদের কি বলে ওই যে এক্সপেরিয়েন্স না, ওটা কি বলে, সেটাকে তারা ইনক্লুড করতে চায় আত্মীয়করণ শিক্ষকরা, এবং সরকারি নীতিমালায় বিধিমালায় এটা হয় না বলে 32,500 হেডমাস্টারের পোস্টিং হয়নি, যেটা উনি বললেন। হাওয়ার 133টি অধ্যাদেশ পাস করতেই হবে এই সংসদে এই সময়ের ভিতরে। এবার বুঝতে পারেন আইনমন্ত্রী কতটা ব্যস্ত। সেই জন্য আমি বসেছিলাম এই শুক্রবার রাত্রে, অধ্যাদেশ পাস করার পরে ডিনার হলো। তা আমি ভাবলাম যে আজকে এই প্রথম আমরা সংসদে যাব এবং গিয়ে ওনাকে এই 32,500 শিক্ষক সুপ্রিম কোর্ট থেকে আমাদের রায় এনে দেওয়া। অর্থাৎ আমি কোনো প্রতিযোগিতা করব না, আমি বলবো 227 জন শিক্ষক আমি নিয়ে নেব, কোনো অসুবিধা নেই। আমি 32,500 শিক্ষক পাচ্ছি হেডমাস্টার। এই 32,500 শিক্ষককে যখনই আমি হেডমাস্টার পোস্টিং দেবো, সাথে সাথে আমার 32,500 নতুন শিক্ষক নিয়োগের প্রয়োজন নাকি, আগে তো ভ্যাকেন্ট করে। এর সাথে সাথে আবার প্রায় 10,000-এর মতো রিটায়ারমেন্টে গিয়ে আমার নিয়ারলি ইমিডিয়েটলি দরকার অ্যাপ্রক্সিমেটলি সঠিক পরিসংখ্যান হয়ে দাঁড়াবে 60,000 টিচার্সের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। এখন আসুন এক সমস্যা, এ হলো বাংলাদেশ। আপনাদের সমস্যা বলছি যে মাননীয় মন্ত্রী যেভাবে আমাকে কাঠগড়ায় দাঁড়ালেন, আমি যদি উত্তর না দেই তাহলে এটা মনে হবে যেন আমি আমার ডিপার্টমেন্ট জানিও না, বুঝিও না, চেষ্টাও করছি না। এই থেকে বাঁচার জন্য আমি ওনাকে বলছি। তারপর শিক্ষক নিয়োগ দিতে আমাদের পিএসসি যেইভাবে গ্রিড লক হয়ে আছে, তারাও পারেন না। ঠিক তেমনিভাবে আমার সেকেন্ডারি স্কুলও একই অবস্থা রয়েছে, সেখানেও 7,000 তো ভ্যাকেন্ট রয়েছে। ইন দ্য মিন টাইম আরও যারা আউট হয়ে যাচ্ছে, রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন নিয়ারলি 10,000, সেটা আবার পিএসসি
18টি স্কুল প্রাইমারি সিলেট হাইওয়ের মধ্যে পড়েছে। মাননীয় আমার ডিসি মহোদয় তিনি বললেন, স্যার এটা কি করবেন? তা আমি আমার পিএসকে কল করলাম, কল করে বললাম ডিপটি মিনিস্টার এডুকেশন আমাকে এটা জানতে চেয়েছে, এটা সম্বন্ধে জানাও। তো বুঝতেছে না ডিপটি মিনিস্টার এডুকেশন কেন। আমি দেখলাম যতক্ষণ বসে আছি ততক্ষণ যত না শর্ত আমাকে ডিসি সাহেব দিচ্ছেন, ইতিমধ্যে আমার ডিফেক্টো ডিপটি মিনিস্টার না বানালে বোধহয় উপায় নেই। তো আমার পিএস সে বুঝতে পারছিল না, পরে বুঝলো আর কি ঘটনাটা কি। জটিলতা হলো আমাদের স্কুলগুলো ভেঙে ফেলছে রোডস অ্যান্ড হাইওয়েতে, এখান থেকে আমরা টাকা নিব, স্কুল করব। এটা হলো সরকারি পদ্ধতি, যে ভেঙেছে সে টাকা দিবে, সে স্কুল করে দিবে। এখন যদি আমি এই পাইলে আপ পাইলে তুম এই খেলার মধ্যেই থাকি তাহলে তো আমার হবে না। আমি এখানে বসে সচিব সাহেবকে কল করলাম, সচিব সাহেব বললেন যে স্যার আমরা একটা ইন্ট্রিম স্কুলগুলোর জন্য কোথাও ব্যবস্থা করব, আশেপাশে মানে হাই স্কুলে নিয়ে যাব, ব্যবস্থা করব, এই ধরনের কথা বললেন। আমি বললাম সেটা পরে হবে, 18 স্কুল ইমিডিয়েটলি প্রজেক্টে দিয়ে দেন, কনস্ট্রাকশন কাজ চলতে থাকুক। তখনই প্রশ্ন আসলো জায়গা নিয়ে। আমি আবার বললাম যদি কোনো সহৃদয়বান ব্যক্তি শিক্ষা অনুরাগী যদি জায়গা দিয়ে দেন আমি বিল্ডিং করে দেব, ওনার নামে প্রতিষ্ঠান দিয়ে দেব। এই বিষয়ে আমি মন্ত্রণালয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলবো। তো আমি এই কথাগুলো মাননীয় এমপি এবং সংসদ সদস্য এবং মাননীয় মন্ত্রী বললাম, এই ধরনের শিক্ষা অনুরাগী পেলে আপনার 18টি স্কুলের জায়গা দেন, আমি তাদের নামে করে দেবো, কনস্ট্রাকশন আমি করব। পরবর্তীতে লেনদেন হয় কি হবে না, রোডস অ্যান্ড হাইওয়েজ টাকা দিবে কি না, বা ওই জেলা পরিষদ দিবে কি দিবে না, এই জন্য তো আমি ছাত্রদের জীবন বসিয়ে রাখতে পারি না। সেই কথাগুলো আজকে এখানে হয়ে গেল। হঠাৎ করে ডিসি সাহেব বললেন যে তিনি আইসিডি এবং ইংলিশের শিক্ষক কম পাওয়ার কারণে তিনি 200 টাকা করে রিমুনারেশন দিয়ে তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করছেন। তো আমি বললাম কি আপনি একটা চিঠি পেয়েছেন যে আমি নতুন একটি পদ্ধতি শুরু করছি? তিনি বললেন কোনটা? আমি বললাম নির্বাচনের আগে আমি আমার কোচয়ে বলেছিলাম, আমি দেখলাম রিটায়ার্ড টিচাররা তারা বেশ মেন্টালি স্ট্রেংথ, দে আর নট সেনাইল, দে আর ভেরি গুড ইন হেলথ, এবং তারা গ্রামেই থাকে। তো তাদের একটি পুল ঘটনা আমি করছিলাম, তাদেরকে যে সমস্ত স্কুলগুলি টিচার শর্টেজ রয়েছে সেই সমস্ত স্কুলগুলোতে তাদেরকে টিচার শর্টেজের জন্য তাদেরকে আমরা যেভাবে পারি কমিউনিটি থেকে আমরা ওই স্কুলগুলোকে পরিদর্শন এবং পার্ট টাইম তাদেরকে সুযোগ সময় দেওয়া, এই জন্য আমি তখন এটা প্রমিস করেছিলাম। পরবর্তী মন্ত্রী হওয়ার পরে ইউনুস সাহেবকে এটা নিয়ে উদ্যোগ নিলাম এবং ফান্ডও আমি বিভিন্ন জায়গাতে ব্যবস্থা করলাম। আমি সচিব মহোদয়ের সাথে আলাপ করার পর তিনি বলেন গুড আইডিয়া, ওয়াই নট, আমরা বাংলাদেশ সব জায়গায় করি, ডিসিদেরকে চিঠি দেই এবং শিক্ষকরা কি চায়? সম্মান। রিটায়ার্ড শিক্ষকরা সম্মান চায়, তারা সম্মানও পাবে, পরিদর্শনও করবে। তো সেই বিষয়ে আমি আমার এলাকা থেকে শুরু করেছি। এটা এখন আমি আশা করব এই এলাকার মাননীয় সংসদ সদস্য সিলেটের এবং মন্ত্রী মহোদয় আপনারা এই বিষয়গুলোকে এক্সপার্টাইজ করেন এবং আন্তরিকতার সাথে নিজ নিজ এলাকায় শিক্ষার উন্নয়নের চিন্তা করেন, সেই কথাটা আমি বললাম। একই সাথে আমি আবার কিছু কিছু জিনিস আমার এলাকায় মডেল হিসাবে করি, যেমন ম্যানেজমেন্ট কমিটি নিয়ে আমাকে তুলুধুনায় করা হচ্ছে ফেসবুকে। আজকাল দিনে ফেসবুক পেলেই হলো আমাকে। সেই নির্বাচন আগে ফেসি সরকারের সময় আমি আমার এলাকায় গিয়ে আমার বাচ্চাদের বলছি, হেই তোমাদেরকে জায়মাকে প্রধানমন্ত্রী বানাতে হবে, কারণ পুতুলকে প্রধানমন্ত্রী বানিয়ে দেয়। সেই জন্য আমি আমার পলিটিক্যালি বাচ্চাদের সাথে সেই গল্প করেছি নির্বাচনের আগে। এখন দেখি ফেসবুকে মন্ত্রী হওয়ার পরে ওইটাকে নিয়ে আমাকে ট্রোল করছে। তো আমি বলি হ্যাঁ, এই প্রধানমন্ত্রীর পরিবারকে আগামী দিনে কে প্রধানমন্ত্রী হবে এই স্বপ্ন তো আমরা দেখতেই পারি, আমরা দেখছি এবং বাস্তবে তা হয়েছে। আমরা কি দেখিনি জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবো? আমরা কি বাস্তবে তা দেখিনি? আল্লাহ কি তা কবুল করেনি? আমরা কি এমন প্রধানমন্ত্রী পাইনি যে প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন দিন রাত্রে 24 ঘন্টা? আমরা কি গত 2 মাস ধরে তা দেখছি না? সেই স্বপ্ন তো আমি দেখতেই পারি, আমি দেখবই, এবং ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করেন সেটাও বেঁচে থাকলে দেখবো। এনিওয়ে, তো ম্যানেজমেন্ট কমিটিতে আমি শিক্ষকদেরকে আমি ওখানে প্রায়োরিটাইজ করি। ধরুন আমি একটি স্কুলের সহকারী শিক্ষক ছিলাম, আমি এসিস্ট্যান্ট হেডমাস্টার হলাম। আমার হেডমাস্টার যিনি ছিলেন তিনি এখন রিটায়ারমেন্টে। আমি যদি সেই হেডমাস্টার যদি সুস্থ স্বাভাবিক থেকে থাকে, কর্মক্ষম হয়ে থাকে, তাহলে আমি যদি ওই স্কুলের ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ওনাকে বানিয়ে দেই, তাহলে তো জবাবদিহিতা এবং স্কুলের ছাত্রছাত্রীকে দেখাশোনা এগুলি কি আমার জন্য ভালো না? কলেজের প্রিন্সিপাল। তো আমি সেই জন্য ম্যানেজমেন্ট কমিটি আমার এলাকায় এগুলি করছি।
এটা কিন্তু আমি কোনো আইন বলছি না, কারণ আইন তো ম্যানেজমেন্টের কোনো আইনই রয়েছে, বাট আমি একটু ডিফেন্ড করছি বিকজ আমি দেখেছি এগুলির রেজাল্ট ভালো হয়, সেজন্য আমি এগুলি করছি। হঠাৎ করে আমাকে আবার উনি বলে বসলেন অগ্রগামী বালিকা বিদ্যালয়ের জায়গা উদ্ধার করতে হবে 10 একর, সিলেটের সর্ববৃহৎ একটি মাঠ হবে এবং এইটা দোকানপাট বা অন্যরা দখল করে ফেলেছে, এইটার আপনি একটি ব্যবস্থা নেন। তো আমি আস্তে আস্তে বললাম যে আমি সংসদে সেলিম রেজা হাবিবকে সেদিনকে বললাম যে ভাই সাহেব 71 বিধিতে সিদ্ধান্ত প্রস্তাবে একটা উঠান যে এই স্কুল কলেজে জায়গাগুলো যে ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে ফেলেছে, তো সেটা তো আমাদের প্রতিষ্ঠানের এলাকায় এই কিশোর গ্যাংরা থাকে, ইপটিজিং হয়, হাট বাজার হওয়াতে পরিবেশ নষ্ট হয়ে যায়, এতে এগুলি নিয়ে আমরা চলেন সংসদে একটু আলোচনা করে সারা বাংলাদেশে এই ব্যবস্থাটা করি। কারণ আমি আমার এলাকায় দেখেছি স্কুলগুলোতে কিভাবে দোকানপাট বানানো হয়েছে, কীভাবে ব্যবসা কেন্দ্র বানানো হয়েছে। আবার আমিও আবার কোনো জায়গায় চিন্তা করে দেখলাম আগের দিনে সিনেমা হলগুলিকে ভেঙে শপিং সেন্টার বানিয়েছে, দেখছেন না? তো কবে জানি আবার ঢাকা শহরের স্কুলগুলোকে ভেঙে সেগুলিকে আবার শপিং সেন্টার বানিয়ে উপরে বলে যে আপনার উপরে স্কুল নিয়ে চলে যান। এটাও তো বলতে পারে, কারণ যেইভাবে জায়গার দাম বাড়ছে তো হতে তো পারে বলে আমরা 20 তলা বিল্ডিং করে দেবো, 10 তলা পর্যন্ত আমরা শপিং সেন্টার করব, বাকি 10 তলায় আমরা স্কুল করেন। কি এই ধরনের প্রস্তাব দিয়ে দিতে পারেন? আবার আমরা তো এখন শুধু টাকার কথা চিন্তা করছি, মানসম্মত শিক্ষার ব্যবস্থা আমরা করছি না। সেই জন্য উনি আমাকে স্মরণ করিয়ে দিলেন। আমি বললাম ঠিক আছে, আমার মনে আছে, কিন্তু কিভাবে করব জানি না, সব কিছু তো একত্রে আসা শুরু হয়েছে। হাওয়ার তিনি আবারও আমাকে স্মরণ করিয়ে দিলেন 2001 থেকে 2006 পর্যন্ত আমরা এই পরীক্ষা কেন্দ্রের কথা বলতাম। আমরা চাচ্ছি যে সবগুলো উপজেলায় মাল্টিপারপাস একটি এক্সামিনেশন হল করা, তাহলে আমাদের এই স্কুল কলেজগুলো পরীক্ষার সময় বন্ধ থাকে না। সেই জন্য এটা নিয়ে আমাদের প্রজেক্ট আগেই ছিল, বিগত সরকার করেনি। আমি বগুড়ায় গিয়েছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী সেখানে পাঠিয়েছেন শিবগঞ্জে কৃষক কার্ড বিতরণের অনুষ্ঠানে, গতকালকে সেখানে ছিলাম। সেখানে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি ভিসিও গিয়েছিলেন, উনিও এই ধরনের একটা চিন্তা ভাবনা ওনার জন্য রয়েছে। জাইকার সাথে উনি কথা বলেছেন, তা আমি ওই দুজনে মিলে কথা বললাম যে দেখা যাক ফান্ড কোত্থেকে পাওয়া যায়, এলজিটিতে কিছু নেওয়া যাবে। পরীক্ষা কেন্দ্রের এই প্রজেক্টটা আমাদের ইমিডিয়েটলি শুরু করতে হবে, এর কোনো বিকল্প নেই। এই পরীক্ষা কেন্দ্রটি এত প্রয়োজন যে আমাদের ক্লাস 1 হতে 10 পর্যন্ত 10 বছরে লেখাপড়া করে, 6 বছর বয়সে ঢুকে 16 বছর বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু পরীক্ষার জন্য বোর্ড তাদের কাছ থেকে নিয়ে নেয় 1 বছর। অর্থাৎ ক্লাস 10 পাস করে ওনারা করে থাকেন 6 আর 10 16, সেটা হয় 17। তারপর আবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে 2 বছরের জন্য লেখাপড়া শেষ করে সেই জায়গায় 1 বছর নিয়ে নেয়, হয়ে যায় 20। চিন্তা করেছেন, 2 বছর জাতির জীবন থেকে চলে যায়। 20 লক্ষ শিক্ষার্থী এসএসসি, 20 লক্ষ শিক্ষার্থী এইচএসসি সমমানের, সেই যে 40 লক্ষ বছর জাতির থেকে আমরা চলে যাই। তাহলে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে কতটা না পিছিয়ে যাই শুধু আমাদের পরীক্ষা ব্যবস্থা নিরসনের জন্য। এগুলি কিন্তু আমাদের ন্যাশনাল প্রবলেম, এগুলি আমরা অ্যাড্রেস করছি না, সেই জায়গায় আমাদের অ্যাড্রেস করতেই হবে। সেইটার সাথে রিলেভেন্সি রয়েছে কারিগরি শিক্ষার। কারিগরি শিক্ষা হচ্ছে অল্প সময়ে আমরা বের করে দেব, সেই জায়গাটি তো আমরা ব্যর্থ হচ্ছি বারবার, কারণ সকলেই হায়ার স্টাডি করতে চায়। সব জায়গায় শুধু ইউনিভার্সিটি দেন, পৃথিবীর কোনো দেশে দেখি না এত বেশি ইউনিভার্সিটি চায়। এখন ইউনিভার্সিটি জেলায় জেলায়, তারপর বোধহয় হয়ে যাবে উপজেলায় ইউনিভার্সিটি করতে হবে, এমন একটি ভাব। আবার আমি চাই না, আমরা শিক্ষক নিয়োগ করতে আমাদের প্রসিডিউরালি যদি আমি এই মানে গভর্নমেন্ট মানে ওই যে ডিসি মহোদয় অ্যাডমিনিস্ট্রেশন ওনারা যেভাবে চালান সেইভাবে যদি আমি ওনাদেরকে ফলো করতে থাকি, তাহলে মনে হয় না যে আগামী 3 বছর আমি শিক্ষকদের সমস্যার সমাধান করতে পারবো। কারণ এটাই হলো বাংলাদেশের সিস্টেম। যদিও আমি এই রেড ট্যাগের বাইরে, ধরুন আমি সেদিনকে সংসদে গিয়ে আমি আগেই জানতাম
যে 50টি আসন রয়েছে শিশুদের জন্য 12 বছরের নিচে। সেই লুই কান যখন করেছিল এই সংসদ ভবন, তখন শিক্ষার্থীরা সেখানে গিয়ে বসবে, সেই জন্য 12 বছরের ঊর্ধ্বে নয়, এই শিক্ষার্থীদের জন্য 50টি আসন উনি রেখেছিলেন ওনার ডিজাইনে। আর ওদিকে প্রায় 548টি আসন সব মিলিয়ে আছে, ভিজিটার, সাংবাদিক সবার মিলিয়ে। তা আমি হঠাৎ করে চিন্তা করলাম এই 50টি আসন আমি নিয়ে তরুণ শিক্ষার্থীদের, বাচ্চাদের নিয়ে ওখানে দেখাবো। একটা চিঠি লিখলাম, আরও 100টি চাই, 150টি। স্পিকার সাহেবের কাছে গেলাম, উনি বললেন মিলন সিন করলাম, আমি পাঠিয়ে দেবো না, চিঠিটা আমাকেই দিয়ে দিন, সিন করছেন দিয়ে যথেষ্ট। সচিবের রুমে চলে গেলাম। একটা মন্ত্রী সচিবের রুমে গেলে সচিবের বিব্রত বোধ করে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি বিব্রত মা বোধ করলে ওনার বিব্রত করার কোনো দরকার আছে? ওনার তো কোনো দরকার নেই। তো আবার ওই 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট চলে আসলো যে ঠিক আছে, আমাকে 150 সিট বরাদ্দ দিল। তা আমি কাজকর্ম এইভাবেই করি স্বভাবত। তো সেই জন্য তারপর দেখা যায় যে না, হয় না। এখন আপাতত শিক্ষক নিয়োগ কীভাবে করব? তো উনি কানে কানে বললো যে স্যার আউটসোর্সিং করেন। তো আউটসোর্সিং ইজ এ গুড ওয়ে টু ডু ইট আপাতত। এবং আউটসোর্সিংয়ের জন্য আমরা যদি মন্ত্রণালয়ে একটা থোক বরাদ্দ রাখি এবং যতক্ষণ আমাদের শিক্ষক নিয়োগে বিলম্ব হবে সেই সময় আমরা আউটসোর্সিং করি না কেন, চেষ্টা করা যেতে পারে, এবং এটাও একটা ভালো বুদ্ধি, আমরা চেষ্টা করব। কিন্তু কোশ্চেন হচ্ছে আউটসোর্সিংয়ে কোয়ালিটি যদি না পাই, আবার ওদিক দিয়ে যদি আপনি ডিপলি চিন্তা করেন, লেটস সে আউটসোর্সিংয়ে যদি ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটরা চাকরি অপেক্ষা আছে, মেধাবী ছাত্ররা, তারা ওই সময় আউটসোর্সিংয়ে গিয়ে শিক্ষকতা করলো, এটা তো একটা ভালো বিষয় হতে পারে। কিন্তু কথা হলো আউটসোর্সিংয়ে যাদেরকে দেব তারা আবার বলবে 1 বছরের জন্য পড়াবেন, 2 লক্ষ টাকা আমাদের ঘোষ দেন, কত যে ঝামেলা। সব কিছু চিন্তা করে এগুলিকে করতে হবে। এবং আমরা ভাবছি যে ডিসিদের দিয়ে একটা প্যানেল করে দিব, তারা শিক্ষকদের আউটসোর্সিংয়ের জন্য আমরা শর্ট টার্ম যাদেরকে নিব তাদেরকে ওইভাবে কোয়ালিফাইড আছে কি না সেগুলি ডিসি সাহেবরা দেখে আমাদের জন্য করবেন। এনিওয়ে, বলতে গেলে অনেক কথা বলা যায়। আমাদের মাননীয় মন্ত্রী সাহেব বললেন শিক্ষা অফিসারের স্বল্পতার কথা তিনি বললেন। আসলেও আমাদের উপজেলা জেলা শিক্ষা অফিসারের স্বল্পতা রয়েছে। এই স্বল্পতা আমরা যদি মানে সৃষ্টিও করি, তারপর দেখা যায় যে আমাদের যে ডিমান্ড ছিল সেটা কিন্তু কার্যকরভাবে হচ্ছে না। আমিও তো মাননীয় মন্ত্রী বলতে পারি, আমরা তো সিসি ক্যামেরা প্রত্যেকটি স্কুল কলেজে প্রতিষ্ঠিত করেছি, ক্লাসরুমে টিচাররা কন্ডাক্ট ঠিক মতো করছে কিনা, স্টুডেন্টের রেসিপ্রোকাল কিনা, এই জন্য তো আমরা সরকারিভাবে আদেশ দিয়ে আমরা প্রত্যেকটি ক্লাসরুমে সিসি ক্যামেরার ব্যবস্থা করেছি। আমিও মাননীয় সংসদ সদস্য এমপিদের অনুরোধ করব, আপনারা এই সিসি ক্যামেরার এই আইডেন্টিফিকেশন কোড নাম্বারটি নিয়ে নেন। আপনার হাতের মুঠে একটি মোবাইল থাকে, গাড়িতে বসে বসে ঢাকা যাচ্ছেন, একটু দেখুন না কোন স্কুল কলেজে ক্লাস ঠিক মতো হচ্ছে কি না। আপনারা একটু টিচার এবং ছাত্রদেরকে একটু জবাবদিহিতার আওতায় আনেন না কেন? আপনারা তো পাবলিক রিপ্রেজেন্টেটিভ। তাহলে আপনি যদি উৎসাহে একটু কাজটা বাড়িয়ে নেন, মাঝে মাঝে মোবাইলে যদি নিজের বাড়ির সিকিউরিটি না দেখে স্কুল কলেজে ক্লাস হচ্ছে কি না এগুলি যদি দেখেন, তাহলে আমাদের শিক্ষা অফিসার ইন্সপেক্টর নিয়োগ বিলম্বিত হলেও আমরা ক্লাসরুমে ক্লাস হবে। এইটাও তো আমি আশা করতে পারি মাননীয় সংসদ সদস্য এবং মাননীয় মন্ত্রী সাহেব। আমি কিন্তু আপনার কথা শুনেছিলাম। না, আপনি আমাকে সিলেটে এনে কাঠ করে দাঁড় করালেন, আমিও তো উত্তর দিচ্ছি আপনাকে। তা আপনারও একটু মোবাইলের মধ্যে ওই কোড নাম্বারটা নিয়ে এখন একটু বলেন একজন প্রিন্সিপালকে দেন ক্লাসরুমে ক্লাস হচ্ছে কিনা। আজকে অবশ্য আমাদের প্রাথমিক স্তরের বৃত্তি পরীক্ষা হচ্ছে এবং আমি আশা করছি সুন্দরভাবে বৃত্তি পরীক্ষা হবে। এই বৃত্তি পরীক্ষা গত বছরের বৃত্তি পরীক্ষা তারা নেয়নি, টাকাগুলো ল্যাপস হয়ে যাচ্ছে, সেই জন্য আমি বৃত্তি পরীক্ষা নিচ্ছি। আবার বৃত্তি পরীক্ষা নেওয়ার সময় আমার আবার ফেসবুকে ঝড় উঠলো, সোশ্যাল মিডিয়ায় ওরা 5 পাস করে 6-এ চলে গিয়েছে। হঠাৎ করে মন্ত্রী সাহেব ভাবলেন তাদেরকে বৃত্তি পরীক্ষা দিতে হবে, ওনার এত নতুন শখ হয় কি জন্য? এই আবার কোন পাগলামি, আমাকে নিয়ে ট্রোল করা শুরু করলো। আরে ভাই, আমি কি বলছি বৃত্তি পরীক্ষা সবাইকে দিতে হবে? বৃত্তি পরীক্ষা যার ইচ্ছা সে দিবে, কারণ ওই ছেলেটি জানে বৃত্তি পরীক্ষা দিলে সে যে ছোট্ট অ্যামাউন্টটি পাবে এই অ্যামাউন্টটি 6, 7, 8 3 বছর সে ব্যবহার করতে পারে। ফেসবুকে পোস্ট দেওয়ার সময় ওই কথা তো আপনি জানেন না, একটি দরিদ্র অসহায় ছেলের জন্য ওই টাকাটি কতটা গুরুত্বপূর্ণ সেটা জেনেই আমি বলেছি যে বৃত্তি পরীক্ষা দেওয়ার দিবে। আবার সমস্যা কিন্ডারগার্টেন বলে যে না, আমরা এই ওদের সাথে একই প্রশ্ন দেব কেন? তোমাদের সিলেবাস কারিকুলাম তোমরা একটু আলাদা পড়াও, তোমরা আলাদা করো, টাকা চাও 20% দিয়ে দিলাম।
এইটাও কিন্তু গতবার অ্যাড্রেস হয়নি, দিয়ে দিয়েছি আমরা, এইটের বৃত্তি দিয়েছি এবং আমরা আগামী দিনে থোক বরাদ্দ বাড়াচ্ছি যেন বৃত্তি পরীক্ষায় যারা পাবে তারা যেন রেজাল্ট ভালো করলে এবং ভালো পায় সেই বিষয়ে আমরা ব্যবস্থা করছি। বৃত্তিরও আমরা ইতিমধ্যেই ব্যবস্থা করেছি। এনিওয়ে, মাদ্রাসার শিক্ষা সম্বন্ধে অনেকে বললেন, আমাদের নৈতিক শিক্ষা সম্বন্ধে বললেন। আসলে আমাদের নৈতিক শিক্ষা মোটেই নেই, সেই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা পুঁথিগত শিক্ষা হলো, এটা কোনো আমাদের কর্মজীবনে আমরা কিন্তু নৈতিক শিক্ষার অবহেলা দেখতে পাচ্ছি। সেই জন্য আমরা চেয়েছিলাম স্কুল কলেজগুলোতে আমরা নৈতিক শিক্ষা অর্থাৎ ধর্মীয় শিক্ষা দেওয়ার। এদিকে মাদ্রাসায় যারা লেখাপড়া করেন শিক্ষক, কিছু বলবেন নাকি স্যার? যে ইংলিশ মিডিয়ামের যে স্কুলগুলো আছে, হ্যাঁ বলেন বলেন বলেন। এই যে সিলেট শহর সব বিভিন্ন ইংলিশ মিডিয়ামের স্কুল আছে, এরাদের তো কোনো নিয়ন্ত্রণ নাই। এরা প্রাইভেট সেক্টরে এমনভাবে বড় লোকের জন্য, এবং এরা যে এই দেশে যে একটা মানে শিক্ষা মন্ত্রণালয়ের যে একটা কর্তৃত্ব আছে সেটাও তো আমি বুঝি না। আজকের এখানে কোনো এই যে ইংলিশ মিডিয়ামের কোনো টিচার বা তাদেরকে কি নিয়ন্ত্রণের মধ্যে না রাখলে আমাদের এখানে তো তারা যে বিরাট অঙ্কে আপনার টাকা দিয়ে টিচার রাখতেছেন এবং ছাত্রদের কাছ থেকে যেটা নিচ্ছেন, সেই ফ্যাসিলিটি তো আমাদের অন্য রাখতে পারছেন, এবং এদেরকে নিয়ন্ত্রণে রাখবেন কিনা? ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আজকে কয়দিন হলাম মন্ত্রী হয়েছি? বোধহয় 46 দিন। কি শাহিনাজ সাহেব ভাই কয়দিন হলাম? 18 তারিখ থেকে শুরু করলে 46 দিন বোধ হবে, নাকি 45 দিন হবে মন্ত্রী হয়েছি। ইতিমধ্যে আমি ইংলিশ মিডিয়ামদের নিয়ে মিটিংও করে ফেলেছি এবং তাদের রেগুলেটরি বোর্ডে আনার জন্য তাদেরকে 3 দফা মিটিং আমি করেছি। বুঝতে পেরেছেন আপনি? কারণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে বাংলাদেশে ইংলিশ মিডিয়াম থাকবে এবং শিক্ষা মন্ত্রণালয়ের রুলস অ্যান্ড রেগুলেশন আন্ডার থাকবে না, এটা হতে পারে না। এই যে আপনি ঢোকার সময় দেখলেন আমি কোনো গার্ড অফ অনার নেই, বিএনসির গার্ড অফ অনার নিলাম। আমি ইতিমধ্যে মন্ত্রী হওয়ার পর 3 বার বিএনসির সাথে মিটিং করেছি, কাঠের রাইফেল দিয়ে ওরা প্যারেড করতো। আমি সেই আদেশ ওনাদের করেছিলাম যে আমি রিয়েল রাইফেল চাই, এবং আজকে দেখেছেন রিয়েল রাইফেল তাদের হাতে। দ্যাট ওয়াজ ডান বাই মি জাস্ট এ ফিউ ডেজ এগো। আমি বসে নেই। বিএনসিসি যদি সারা বাংলাদেশে হয় তাহলে আমাদের এই শিক্ষাক্ষেত্রে যে সমস্ত কিশোর গ্যাং হয় বা ন্যাচারাল ক্যালামিটিতে যা হয়, বা জুলাই 36-এ আমরা দেখেছি এই গার্লস গাইড, বয় স্কাউট, বিএনসিসি তারা রাস্তায় গিয়েছে, ট্রাফিক কন্ট্রোল করেছে এবং দেশের এই ক্রাইসিস মুভমেন্টে তারা এগিয়ে আসছে। এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানে বিএনসিসি থাকুক, গার্লস গাইড থাকুক এবং স্কাউট থাকুক, রোভার স্কাউট থাকুক। গতকালকে আমি ক্যাম্প ফায়ারে গিয়েছিলাম, রাত 10টা পর্যন্ত ক্যাম্প ফায়ার ছিলাম স্কাউটদের জন্য। সেখানে তাদের অনলি আমরা 18 কোটি টাকা দিয়ে সব মিলিয়ে বোর্ড থেকে সেই জায়গায় 40 কোটি টাকা প্রস্তাব করেছে। আমি তো বসে নেই মাননীয় মন্ত্রী, আপনি আর কি জিজ্ঞেস করবেন? সব উত্তর দিতে পারবো, বলেন আর কি চান? মাননীয় মন্ত্রী এখানে কোনো ডিবেট না। আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী যেখানে 15টায় অফিসে গিয়ে আমাদের যে কাজের স্পিড বাড়াই দিয়েছে, সেখানে আমরা এখন উৎসাহিত হয়ে আমরাও যে যেখানে পারতেছি, কারণ কাজ ছাড়া উনি কিছু বুঝেন না এবং উনি সব কিছু চায় যে নির্বাচনী ইশতেহারের মধ্যে দিয়ে এদেশের মানুষকে তার সেই ওয়াদাগুলো সুফল। আমি জানি আপনি অ্যাক্টিভ এবং আপনার দ্বারাই সম্ভব। আমরা বঞ্চিত এই এলাকার লোকের জন্য আজকে খালি আমরা বলতেই থাকি, কিন্তু বাস্তবায়ন না। এর জন্য আমি একটু দাঁড়াইলাম যে আপনি বাস্তবায়ন এমন একটি প্রতিষ্ঠান নেই যে সিলেটে না আছে। প্রত্যেকটি প্রতিষ্ঠানই সিলেটে হয়েছে। এই উনি যে গল্প করলেন, আমাদের 180 ডেজ প্রোগ্রাম রয়েছে। সেই 180 ডেজ প্রোগ্রাম শিক্ষা মন্ত্রণালয়ে আমরা করছি 22টি প্রোগ্রাম। আপনি স্কুল ফিডিং প্রোগ্রাম শুরু করেছে প্রাইমারি স্কুলে, তাদেরকে আমরা ড্রেস দিচ্ছি, দেখছেন তো আমরা ড্রেস দিচ্ছি। এই যে আমাদের প্রোগ্রামগুলি সবচেয়ে বেশি। তাহলে কালচারাল প্রোগ্রাম করার জন্য আমি মাননীয় কালচারাল মিনিস্ট্রির 2 জনকে বললাম যে ভাই আমার অফিসে আসবেন, আমরা এক বেলা চাও খাবেন, আমরা ডিসকাশন করব। এবং আমি বললাম ভাই 9টা 1 হতে পারবে না, 9টা 1-এর ভিতরে ঢুকতে হবে। মাননীয় মন্ত্রী নিতাই দা বললেন, মিলন আমার তো একটু দেরি হওয়ার কথা আছে, পথে একটু কাজ আছে। আমি জানি না, আমি 9টাতে ঢুকবো এবং আমার অন্য কাজ আছে। 9টা 1 মিনিটে আমি বসেছি, খৈয়ম সাহেব শুদ্ধ প্রতিমন্ত্রী কথা বলতেছি। 15 মিনিটের ভিতরে আমাদের মাননীয় মন্ত্রী নিতাই চৌধুরী ওনার কাজ শেষ করে ঢুকে গেলেন। এর মাঝখানে আমাকে এসে বলতেছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনার বিল্ডিংয়ের দোতলায়। আমি বললাম আমার বিল্ডিংয়ের দোতলায় কী জন্য? তো একজন বললো খনিজ সম্পদ মন্ত্রণালয়, মানে জ্বালানি মন্ত্রণালয়। তো জ্বালানি ক্রাইসিস রয়েছে, তো উনি সেখানে আসছেন। আমি ভাবছি যে কোনো বিশেষ আলোচনার জন্য তিনি আসছেন। আমি আর ওইটাকে এতটা কগনিজেন্সে নিলাম না, আমি আমাদের মিটিং চালিয়ে যাচ্ছি।
হঠাৎ করে একজন এসে বললো যে উনি তো হেঁটে হেঁটে 3 তলা দিকে উঠতেছেন। আমি বলি ইয়াল্লাহ, হেঁটে হেঁটে যদি উনি 6 তলা উঠে যান, 6 তলা তো আমার প্রাইমারি এডুকেশন, 18 তলা আমার সেকেন্ডারি এডুকেশন, আমি 18 তলা অফিস করছি। দৌড়ে আমি 6 তলায় গিয়ে দিকে উনি 6 তলায় ঢুকে পড়েছেন। তো উনি যখন ডান দিকে ঢুকতেছেন, বাম দিকে আমার রুম, আমি আমার পিএসকে বললাম দৌড়ে যাও, রুমের শেডগুলো উপরে উঠিয়ে দাও, যেন উনি এসে আবার আমাকে না বলেন যে শেড উঠানো না কেন। কারণ আমরা উপরে শেড উঠিয়ে দিই এবং আমরা ন্যাচারাল লাইটে অফিস করি, যেহেতু আমাদের অফিসগুলো ভেন্টিলেশন খুব ভালো এবং সানলাইট আমাদের পেনিট্রেট করে আমাদের রুমগুলিতে, আমাদের লাইট লাগে না এবং আমাদের ফুয়েল ক্রাইসিস, এই জন্য আমরা খুব দুশ্চিন্তায় আছি। তা উই আর সেভিং এনার্জি। তো আমি ওনাকে গিয়ে কথা বলতে বলতে, আপনি এখানে? বলে আমি তো 6 তলা আমার একটা অফিস রয়েছে পিএমইডির, আমি এখানে অফিসে, চলুন আপনার অফিসে যাই। কি দুর্ভাগ্য, আমি আমার সচিব পিএসএ বললাম তুমি শেড উঠাও, ও আরো শেড টেনে এয়ার কন্ডিশন লাইট জ্বালিয়ে রেখেছে। কি দুর্ভাগ্য আমার। আমি বললাম আমি তো উপরের তলায় বসি, তো উপরের তলায় এখানে লাইট অন কেন? এই তো হলো আমাদের প্রধানমন্ত্রী, বুঝতে পেরেছেন তো? উনি ম্যাক্রো হিসাবে দেখেন, উনি মাইক্রোস্কোপিক আই দিয়ে দেখেন প্রত্যেকটা। সেদিনকে আমাদের সোলার এনার্জি নিয়ে কথা হচ্ছে, বাংলাদেশের প্রত্যেকটি স্কুল কলেজ প্রতিষ্ঠানে আমাদের সোলার এনার্জি আনতেই হবে এবং উই হ্যাভ টু এনশিওর দিস ইয়ার আমাদের মিনিমাম 2000 মেগাওয়াট আমাদের সঞ্চয় করতে হবে। সেই জন্য এই প্রজেক্ট নিয়ে তিনি আলোচনা করছিলেন এবং ওনার মন্ত্রণালয়ের লাইটগুলি এমন ছিল যে মোটামুটি দেখা যায়, আসলে দেখা যায় না। তা আমি একটু দুষ্টামি করে এরকম এরকম করতেছি, মানে আমি দেখতে পাচ্ছি অনেকে দেখাচ্ছি, উনি এইটাও আর চোখে দেখলেন। উনি হচ্ছেন সেই প্রধানমন্ত্রী, কাউকে উনি কোনো জায়গায় ছাড় দেন না। অতএব আপনারা নিশ্চিত থাকতে পারেন, এই ইঞ্জিনিয়ারিং কলেজ এখানে রয়েছে, কলেজে টিচার থাকবে না, কলেজে ক্লাস রুম থাকবে না, এটা হবে না, এটা হতে হবে। এবং সেই জায়গায় আমি বারবার অনুরোধ করছি, আপনারা সিলেট থেকে বিরাট দায়িত্ব পেয়েছেন, আপনার কমার্স মিনিস্টার হয়েছেন, আপনার প্রবাসী মন্ত্রণালয় হয়েছেন, আপনারা এই দলেরই 18 জন আপনারা এমপি হয়েছেন আউট অফ 19। আমার তো মনে হয় সিলেট স্টুড ফার্স্ট ইন দ্য হোল কান্ট্রি, নাকি? তাহলে সিলেট সবসময় ফার্স্ট হয়, শুধু ডলারে আর পাউন্ডে ফার্স্ট না, তারা লেখাপড়া ফার্স্ট হতে হবে। এই দুর্ভাগ্য, ডলার আর পাউন্ডের কথা কইয়া কইয়া আমাদের একদম নিচের দিকে সব খালি করে। মেহরবানি করে আমাদের ওই না না, এটা বলার কারণ আছে। ওই যে ডিসি সাহেব আমাকে বললেন না যে আমি 200 টাকা করে পাঠিয়েছি, বাড়ানোর চেষ্টা করছি ক্লাসরুমে ইংলিশ এডুকেশনের জন্য। আমি চাই লন্ডন ট্রাস্ট ফান্ড ফর দ্য সিলেটিস করবে, যেখানে একাডেমিক অ্যান্ড এডুকেশনের জন্য তারা একটি ফান্ড করবে এবং এই ফান্ড করার সক্ষমতা রয়েছে আপনার সিলেটের যারা সংসদ সদস্য মন্ত্রী হয়েছেন। আমি সেটা দেখতে চাই যে শিক্ষাক্ষেত্রে তারা ওই জিয়া ফাউন্ডেশনের মতো এইভাবে সিলেট এডুকেশন ট্রাস্ট ফান্ড বানিয়ে সেখানে তারা লন্ডন থেকে পাউন্ড স্টার্লিং এনে আমাদের সাহায্য করবেন এবং সিলেটের শিক্ষা ব্যবস্থা পিছিয়ে থাকবে না, এই আশাটাও আমি করতে পারি। মাননীয় মন্ত্রী বেয়াদবি মাফ করবেন, আমি একটা কথা বলি। আমার নির্বাচনী এলাকা থেকে যে রিসোর্স এই দেশে যায়, যেটা গ্যাস এবং পেট্রোল, এর 5% নাই, 2% যদি আমাদের এখানে শিক্ষা ডেভেলপ করা, ইনশাআল্লাহ অন্য কারো কাছে হাত পাততে হতো না। আমাদের তো আমাদেরটাই দেওয়া হয় না। ইনশাআল্লাহ। এবার আসি আমাদের মূল সাবজেক্টে। পরীক্ষা আমাদের সামনে, পরীক্ষা কিন্তু নকল হয় না, এটা জানেন তো? করোনায় যেমন ভ্যারাইটি চেঞ্জ হতো, সেরকম নকলেরও কিন্তু এখন ভ্যারিয়েন্ট বেরিয়েছে এবং সেগুলি ডিজিটালাইজড হয়েছে। আমরা 1980 পাবলিক পরীক্ষা 1 দিয়ে আমরা 2001 সালে নকলকে অনেকটা ঠান্ডা করেছিলাম। এখন সেই ধরনের নকল আর নেই, নতুন ভেরিয়েন্ট ডিজিটাল নকল হচ্ছে। এগুলি নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে। তবে এই আলোচনার আগে আমাদের যে মূল আলোচনা সেটা হলো নকল হয় কেন? ছাত্রছাত্রীরা নকল করে, তাহলে শিক্ষকরা পড়ায় না বলে নকল করে, আমি রাইট? শিক্ষকরা দেখে না বলে নকল করে, শিক্ষকরা পড়ায় না বলে নকল করে, কারিকুলাম সিলেবাস ঠিকমতো নাই বলে নকল করে, মানসম্মত শিক্ষার ব্যবস্থা নাই বলে নকল করে, সরকার ঠিকমতো শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে না বলেই তারা পরীক্ষা পাস করতে চায়, বা এই পরীক্ষায় পাস করতেই হবে। এই ধরনের শিক্ষা ব্যবস্থা তো পৃথিবী থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে, ফসিল হয়ে যাচ্ছে, নাকি? তো সেই জায়গায় আমাদেরকে মানসম্মত শিক্ষার ব্যবস্থা করতে হবে, সেই জায়গায় আমাদের যেতে হবে। যেতে হলে কাদের মাধ্যমে যাব? শিক্ষকদের মাধ্যমে, নাকি? এখন আমি যদি শিক্ষকদের ফ্লোর ছেড়ে দেই, তাহলে শিক্ষকরা বলবে আমার এই দাবি, সেই দাবি, ওই দাবি। আস্তে আস্তে এক ব্যান্ডেল দাবি তো আমাদের হয়েই গিয়েছে। শিক্ষকদের দাবি আমি জানি,
আপনাদের অবসর ভাতার দাবি, আপনাদের কল্যাণ ট্রাস্টের দাবি। আপনারা জানেন বিগত সরকার 2022-এর পর অবসর ভাতা কল্যাণ ট্রাস্ট আপনাদের দেয় না। 23 গেল, 24 গেল, 25 গেল, আপনারা 1 টাকাও পান নাই। কারণ 7,000 কোটি টাকা বিগত সরকারের সময় যারা এই দায়িত্ব ছিল তারা আত্মসাৎ করেছে। অতএব আমাকে এই বাজেট পর্যন্ত বসে থাকতে হবে, থোক বরাদ্দ পেতে হবে, তারপর আপনাদের দিতে হবে, তারপর আস্তে আস্তে আপনাদেরকে এগুতে হবে। অনেক শিক্ষক ইতিমধ্যেই টাকা না পেয়ে, টাকার অভাবে, চিকিৎসার অভাবে মারা গিয়েছেন। অনেকে স্লিপিং পিল খেয়ে সারা জীবনের জন্য ঘুমিয়ে গিয়েছেন, যে আর উঠতে চান না। তারা এই বয়সে তার সন্তানের কাছে গিয়ে হাত পাততে চান না, যেখানে তার 25, 30, 40 লক্ষ টাকা কোনো কোনো শিক্ষকের রয়েছে। সেই শিক্ষকরা এখন দ্বারস্থ হচ্ছেন এই বৃদ্ধ বয়সে এসে অন্যের কাছে। আমি কি এটা বুঝি না? এবং এই অবসর ভাতা, এই কল্যাণ ট্রাস্ট আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়াই দিয়েছিলেন, তাই না? ভুলে গিয়েছেন আপনারা? তিনি তো আপনাদের উৎসব ভাতা দিয়েছিলেন 25%, তারপরে তার কেউ দেয়নি। এই সরকার এসে 25 দিয়ে 50 করলো। আমি ইতিমধ্যে চেয়েছিলাম 10 বাড়িয়ে দিতে, একটা থোক বরাদ্দ ছিল, এটাও পাবেন। একটু জটিলতার কারণে ফাইন্যান্স মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রি, সেগুলো হলে আমাদের আমলাতান্ত্রিক জটিলতার জন্য দেরি হচ্ছে। কিন্তু আমাদের যে চেষ্টা রয়েছে এটা তো বুঝতে হবে। আপনারা পৃথক বেতন স্কেলের কথা আমরা ভাবছি, আপনাদের জন্য আমরা মেডিকেল অ্যালাউন্স, হাউস রেন্টের কথা বলছি। শতভাগ আপনাদের এমপিও দেওয়া আপাতত হয়েছে। সেই জায়গাটিতে আমরা এনটিএসসি করেছি শিক্ষকের কোয়ালিটি করার জন্য, এবং আপনাদের প্রমোশনের জন্য আমরা এনটিএসসির মাধ্যমে পরীক্ষা নিচ্ছি যেন কোয়ালিটি টিচার আসতে পারে। এগুলি তো আমরা ক্রমান্বয়ে আগে যা করছিলাম সেগুলির থেকে আমরা আরও একটু কয়েক ধাপ এগোনোর চেষ্টা করছি। কিন্তু মূল কথাটি হলো সব কিছুই আস্তে আস্তে হবে, কিন্তু সময় চলে যাচ্ছে। আমরা যদি এই সময় আমাদের শিক্ষার্থীদেরকে সঠিকভাবে না পড়াই, তাহলে আমরা কোন পথে নিয়ে যাচ্ছি আমাদের শিক্ষার্থীদেরকে? আমি যে রেজাল্ট দেখলাম, ধরুন আমরা যদি 2002, 3, 4-এ দেখি, সেই সময় জিপিএ প্লাস পেয়েছিল 18, 10, 448, 476, 385, ক্রমান্বয়ে বেড়েছিল। পাসের হার বেড়েছিল 42 থেকে 56 পর্যন্ত। আবার যদি আমি 20, 21, 22, 23-এ চলে যাই, তাহলে দেখা যায় জিপিএর হার হয়েছে 4,500, 5,500 করে জিপিএ প্লাস পেয়েছে। আমরা যদি পরীক্ষার রেজাল্টের কথা দেখি, 96% পর্যন্ত হয়েছে পাসের হার। এটা হয় তো স্বাভাবিক। যদি 2003 সালে আমি দেখে আসি 56.53%, তাহলে 2025-এ এসে কেন 100% না হলো? তো 96% হতেই পারত। হয়েছিল তো 96.78 2022 সালে, 2021 সালে। তাহলে আবার ড্রপ করলো কেন 68%-এ? কেন? একই শিক্ষক, একই দেশ, একই শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু আবার পট করে ড্রপ করলো। এই যে ফ্লেক্সিবিলিটি, এই যে লন্ডনের ওয়েদারের মতো কখনো প্রিডিক্ট করা যায় না কখন কি রেজাল্ট হবে, কি নাকি? তা আমাদের এখানে কি আমরা প্রিডিকশন করতে পারবো না আগামী পরীক্ষা কেমন হবে? কেন এটা প্রিডিক্ট করতে পারবো না? আমরা যখন ছাত্র ছিলাম আমরা তো জানতামই আমি কি রেজাল্ট করব। যদি দৈব কোন কারণে অসুস্থ হয়ে না পড়ে থাকি, তাহলে আমার রেজাল্ট আমি কি হবে এটা তো জানি। এবং শিক্ষকরাও জানতেন তার ছাত্রছাত্রীরা কি রেজাল্ট করবে। আজকের দিনে কি শিক্ষকরা বলতে পারেন আগামী পরীক্ষায় কি হবে? নিশ্চয়ই না। আপনাদেরকে তো বলি নেই শিক্ষক ছাত্রছাত্রীর দিকে থ্রেট করতে। আমরা বলেছি খাতা যেইভাবে দেখছেন সেভাবেই দেখবেন, কিন্তু খাতাগুলো সঠিকভাবে দেখবেন। এই যে ভুড়ি ভুড়ি জিপিএ আবার হঠাৎ করে ফেল, এর মধ্যে যে খাতা দেখার মধ্যে কোনো বাস্তবতা নাও তো থাকতে পারে। 1980 সালে পাবলিক পরীক্ষা অ্যাক্টে কোনো খাতা দেখার কোনো আইন ছিল না বলে অনেক ছেলে আত্মহত্যা করতো খাতা না দেখার কারণে। কারণ টেবুলেশন শিট দেখতো, খাতা পাল্টিয়ে দিত। আমার কচুয়াতে খাতা পাল্টিয়ে দিয়েছিল। আমি মন্ত্রী হিসেবে খাতা দেখে সেটাকে পুনরুদ্ধার করেছিলাম। উপরে ওএমআর শিট রয়েছে, ভিতরে খাতা পাল্টিয়ে ফেলেছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় শিক্ষকরা বর্গা রেখে খাতা দেখান, নাকি? কি মিথ্যে কথা? হ্যাঁ, কারণ বোর্ডের তার কোনো সমীক্ষা নেই যে একজন শিক্ষককে, এক্সামিনারকে কতগুলো খাতা দেব, খাতা দেখতে কতক্ষণ সময় লাগে, তার চেয়ে বেশি যদি তাকে ওই টাইমের মধ্যে দেয় সে দেখতে পারবে না, তখন তো সে বর্গা শিক্ষক নিয়োগ করে, নাকি? বোর্ডেরও সেই রিসার্চ নেই। বোর্ড তো আছে শুধু পরীক্ষা নেওয়ার জন্য, আর অন্য কোনো চিন্তা করে না। বোর্ডের ইন্সপেক্টররা পরীক্ষা হলে যায় না, স্কুলগুলো পরিদর্শন করে। বোর্ড মনে করে শুধু আমি সার্টিফিকেটে সিগনেচার করব আর ছাত্রছাত্রীদেরকে ফি নিব আর 12 মাসে 8 মাসে বোনাস নেব, এটাই তো বোর্ড হয়ে থাকে। এই সকলে মিলে যদি আমরা কাজ না করি তাহলে কি হবে? একবার 6-এ রেজিস্ট্রেশন ফি দাও, আরেকবার 8-এ রেজিস্ট্রেশন ফি দাও, আরেকবার 9-এর রেজিস্ট্রেশন ফি দাও। আরে বাবা, এই এক মুরগির 3 বার জবাই, এটা কি? আবার আপনাদের স্কুলে যারা তালি দিলেন তারা আবার ভর্তি করার জন্য টাকা নেন, বোর্ডের ফি নেন, তাই না?
আমি যদি বলি শতভাগ বেতন সরকার দিচ্ছে, শতভাগ সব কিছু করছে, তাহলে আপনারা আবার নেবেন কেন? আবার আপনারা আপনাদের ছাত্রছাত্রীদেরকে বিকালবেলা বলেন আমার প্রাইভেট কোচিংয়ে এসো। আবার দেখা যায় অনেক শিক্ষক, আমার কোচে, আমি জানি না সিলেটে কয়জন আছে, আমার কোচে অনেক শিক্ষক, স্বনামধন্য শিক্ষক, ওই হেডমাস্টার স্যার ভালো। আমি বললাম আসসালামু আলাইকুম, আপনার ছেলে মেয়ে কয়জন? 2 জন। কোথায় পড়ান? কয় কুমিল্লা জেলা স্কুলে পড়াই। নিজ স্কুলে নিজের সন্তানকে পড়ায় না, অন্য জেলা, মানে নিজের প্রতি তার নিজের ট্রাস্ট নাই। অনেক ডিসিরা রয়েছেন, ডিসি সাহেব ফোনে আছেন তাই বোধহয় শুনতে পাচ্ছেন না, অনেক ডিসিরা রয়েছেন তার সন্তানদেরকে জেলা স্কুলে না পড়িয়ে ঢাকা পড়ান। আগের দিনে জেলা স্কুলগুলো ছিল নাম্বার 1, কালেক্টর স্কুলগুলো ছিল নাম্বার 1, তাই না? কারণ ডিসি এসপি সাহেবদের ছেলে মেয়েরা পড়তেন। এখন আমি যদি ডিসি সাহেবের এই কথা বলি, ডিসি সাহেব বলবে যে স্যার আমি যে এসছি, আমি যে 3 বছর থাকবো এর কোনো নিশ্চয়তা আছে? সকালবেলা হয়তো উইথড্র করতে পারেন নাকি? মাননীয় মন্ত্রী, লটারিটা বাদ দিতে হবে। আমাদের এখানে যে লটারি সিস্টেমে যে বাচ্চাদের অনেক মেধাবী ছেলেরাও সুযোগ বাদ পায় দিয়ে না। দিচ্ছি তো লটারি হয়তো ডিসি সাহেবরা লটারি বাড়া যেতে চায় না। না, ওটা লটারি সিস্টেম উইথড্র করেছে, শুনেছেন তো আপনারা? এই লটারি বাতিল করার পরে আমাকে নিয়ে কত ট্রোল হলো। লটারি বলে দেয়, বৈষম্য নিরসন করে, বললো যে উনি গরিব ধনীর ভেদাভেদটাকে আবার অ্যাফ্লুয়েন্স সোসাইটিতে নিয়ে গিয়েছেন। লটারি কি জানে কে গরিব কে ধনী? আমার কচুয়ার ছেলে মেয়েরা ভিকারুননিসা ভর্তি হওয়ার জন্য লটারি খেলতে যায়, কারণ যদি লাইগা যায় তাহলে ঢাকায় বাবাকে বলবে যে বাসা ভাড়া দেন। বুঝতে পারছেন তো? এই যে হাজারো সমস্যা, লটারিকে উইথড্র করা হয়েছে এবং এরপরে আমাকে বলা হয়েছে আমি কোচিং সেন্টারকে নাকি প্রমোশন দিচ্ছি। কারণ আমার সংসদে হাসান আবদুল্লাহ, মাননীয় সংসদে তিনি এই প্রস্তাবটি করেছিলেন, এটার উপর তো আমার হোমওয়ার্ক আগে থেকে আছে, আমিও রেডি ছিলাম উইথড্র করবো। ইটস এ কোইন্সিডেন্স, কাকতালীয়ভাবে উনিও বলেছেন, আমিও নোটিশ দিয়েছি, সবাই বলে বসলেন ও তলে তলে মাসুদ ভাই উনি ওনার হাসান সাহেবকে কোচিং বিজনেস দিতে চায়। আচ্ছা বলেন তো, ক্লাস 1-এর বাচ্চা কি কোচিং করতে পারে? এটা কি হয়? আর কোচিং সেন্টাররা যদি কোচিং সেন্টার বাচ্চাদের নেয়, আমাদের দেশে কি আইন নাই? বিদেশের সব জায়গায় স্কুল কলেজ করতে যদি আইন লাগে, কোচিং সেন্টার বানাবেন সেটাও তো রেজিস্ট্রেশন লাগবে। অতএব কোচিং সেন্টার আইনের আওতায় আনবো। আর কোচিং সেন্টার যদি ছাত্র না পায়, কোচিং সেন্টার করবে কেন? আপনি স্কুলের প্রধান শিক্ষক, আপনি স্কুলে গিয়ে দেখুন আপনার কোন ছাত্রটি কোন বিষয়ে একটু খারাপ, তাকে ইন হাউস কোচিং দেন। বাপ মায়ের থেকে ওখানে দুটি পয়সা বেশি করে নিয়ে আপনি অনারিয়াম দেন আপনার শিক্ষকদের, ওখানে যদি আপনি কোচিং দেন তাহলে তো কোচিং সেন্টারে যাবে না। কোচিংটা যায় কেন? আমাদের শিক্ষকরা ফেইলিউর হওয়ার কারণে তো যায় নাকি? আমি আবার বিশ্বাস করি না শিক্ষকরা ফেইলিউর হতে পারে, কারণ 2001 সালে নকল যে বন্ধ করেছিল, আমি তো আমেরিকা থেকে শিক্ষক ইম্পোর্ট করিনি, করেছিলাম? আপনি তো নকল বন্ধ করেছিলেন। একবার নকলের সহযোগিতা করেছিলেন 72 থেকে 2001 পর্যন্ত, আবার 2001 থেকে 2006 পর্যন্ত নকল বন্ধ করেছেন, আবার 6-এর পরে নকল শুরু হয়েছে। কারণ হু মিন্স বিজনেস, গভর্নমেন্ট সিনসিয়ার ছিল না, তাই আপনারা শুনেননি। আজকের গভর্নমেন্ট মেইন বিজনেস। আপনারা জানেন যে আপনাদেরকে নিয়ে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন আনতে হবে। আমি জানি শিক্ষকরা এবার আবার সব কিছু সঠিকভাবে যাবেন, নাকি যাবেন না? ইনশাআল্লাহ। নাকি এত আসতে বলতেছেন? ইনশাআল্লাহ। তাহলে আমি তো সেইটা নিয়ে উদ্বিগ্ন না, কিন্তু নকলের যে রূপ পাল্টিয়েছে সেটা তো আমাকে বুঝতে হবে। সেই জন্য আমি আইন পাল্টানোর জন্য ক্যাবিনেট মিটিংয়ে আইন নিয়ে গিয়েছি এবং ডেফিনেশন পাল্টে দিয়েছি। পরীক্ষা মানে শুধু পাবলিক পরীক্ষা, এসএসসি এইচএসসি পরীক্ষা না, দাখিলার টেকনিক্যাল এডুকেশন পরীক্ষা না। পরীক্ষা বলতে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ব্যাংকে নিয়োগ পরীক্ষা, সবই তো পরীক্ষা নাকি? আবার নকল বলতে দেখা যায় যে ছাত্রছাত্রীদের মধ্যে ইনভলভ নাই, এর মধ্যে প্রাতিষ্ঠানিক ইনভলভ রয়েছে, সংঘবদ্ধ লোকরা রয়েছে, সেগুলিকে এই আইনের আয়তায় নিয়ে আসতে হবে, তাদের পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে। সেইভাবে আমরা আইনকে উপযোগী করছি, কিন্তু আমার শিক্ষার্থীদের জন্য তো এগুলি নয়। অ্যাজ এ হোল করছি, ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়েছি, সবাই ভাবছে যে ক্লোজ সার্কিট ক্যামেরা দিচ্ছি শুধু ছাত্রছাত্রীদের না, এটা কোয়ালিটি এডুকেশনকে সুপারভিশন করার জন্য আমরা ক্লোজ সার্কিট ক্যামেরা দিচ্ছি। কারণ আমার একার পক্ষে বা 2-4 জন ইন্সপেক্টরের পক্ষে বা আমাদের জেলা শিক্ষা অফিসারের পক্ষে সমস্ত স্কুলে গিয়ে এটা করা সম্ভব না। অতএব আমরা জন্য নকলের ভেরিয়েন্ট বেরিয়েছে ডিজিটাল, আমিও ডিজিটাল অ্যাডভান্টেজ নিতে চাই, যে আমি আমার মন্ত্রণালয়ে বসে ক্লাসরুম ঠিকমতো চলছে কিনা এটা আমি দেখতে চাই নাকি? এখন স্বনামধন্য স্কুলের ওরা ভয় পেয়ে গিয়েছে। আমি তো আপনাদের গ্রামান্তর স্কুলের কথা বলছি না, ঢাকা শহরের নামি দামি স্কুলের আমার সচক্ষে দেখা MCQ পদ্ধতি প্রথম 20 মিনিট কেউ কলম ছোঁয় না,
শেষ 10 মিনিটে হঠাৎ করে কোত্থেকে যেন তাদের কাছে এসে গেল বার্তা, সব হয়ে গেল ঠান্ডা, একসাথে পরীক্ষা হয়ে হই হই করতে করতে বেরিয়ে গেল। এগুলি তো স্বনামধন্য স্কুলদেরই তো, নাকি? তাহলে সেটাও আমরা অ্যাড্রেস করছি, দেখি না কোথায় কি হয়। আমি তো এমনও জানি যে যেই শিক্ষকের ছাত্র এসএসসিতে যেই রুমে পরীক্ষা দিয়েছে, যেই রোল নাম্বার ছিল, এইচএসসি তো সেই পরীক্ষা দেয়, সেই রোল নাম্বার নেই, সেই একই জায়গায় পরীক্ষা দেয়। এইভাবে যে কত সংঘবদ্ধ ক্রাইম রয়েছে, এটা কি আপনারা জানেন? অতএব সব কিছু আমাদের অ্যাড্রেস করতে হবে। অর্থাৎ পরীক্ষা সঠিকভাবে হলে লেখাপড়া করবে, লেখাপড়া করাতে হবে, শিক্ষকদের মানসম্মত শিক্ষা ব্যবস্থা আনতেই হবে, আমাদের কোনো বিকল্প নাই। লক্ষ লক্ষ কোটি টাকা আমরা এই মন্ত্রণালয়ের জন্য খরচ করছি। আমরা প্রজেক্ট বানিয়ে বানিয়ে আপনাদের কম্পিউটার দিয়েছি, স্মার্ট ল্যাব দিয়েছি। আপনার স্মার্ট ল্যাব যে কাজ করে না, আপনাদের দোয়েল কম্পিউটার যে কাজ করে না, আপনি কি কোনোদিন আমাদের কাছে এসে বলেছেন যে আমাদের যে ইকুইপমেন্ট দিয়েছেন এগুলি কাজ করে না? আমরা পিডিদের বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নেব? আপনাদের কেউই কমপ্লেন করছেন না। সরকার টাকা খরচ করছে, আপনারা কমপ্লেন করছেন না। যশোর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি গেলাম, গিয়ে হিসাব করে দেখলাম ভিসির সামনে মঞ্চে বসে পার স্টুডেন্ট 10 লক্ষ টাকা সরকার দিচ্ছে। পৃথিবীর কোন দেশে পার স্টুডেন্টকে 10 লক্ষ টাকা দেয়? আপনার মাদ্রাসার রেজাল্ট এখানে আছে আমার কাছে, একটি স্কুলে 2 জন পাস করছে। আমি যদি প্রে রুলে 2 লক্ষ টাকা করে দিয়ে দেখি 12 দুগুণে 24 লক্ষ টাকা, 2 জনের ভাগ দিলে হয় 12 লক্ষ টাকা। পার স্টুডেন্ট 12 লক্ষ টাকা দিচ্ছে দাখিল পাস করার জন্য। পৃথিবীতে এমন কোন দেশ আছে যে সরকার এত টাকা দেয়? বলুন। কিন্তু আমরা তার কোনো হিসাব নিচ্ছি না। আমাদের কত না প্রজেক্ট হয়েছে, প্রজেক্টগুলো কি মন্ত্রণালয় থেকে ইভ্যালুয়েশন করা হচ্ছে? এই প্রজেক্টে যে এত টাকা খরচ হলো, রেজাল্টে কে পেলাম? হচ্ছে না। সব মিলিয়ে আমাদেরকে সব কিছু দেখার জন্য চেষ্টা করতেছি। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষকরা নিজের বিশ্ববিদ্যালয়ে খবর না রেখে আমার নামে পোস্ট করেন, মন্ত্রী ব্যর্থ, ফেল করেছে। আরে ভাই, আপনার ইউনিভার্সিটিতে কিউএস রেটিংয়ে ড্রপ করছে, সেইটা আপনি আপনার ডিপার্টমেন্টের ছেলেদের খাতা দেখতেন না, এখন শিক্ষকরা মন্ত্রীদের খাতা দেখা শুরু করে দিয়েছে। আরে ভাই, আপনাদেরও তো শিক্ষক ছাত্রদের পড়ানোর জন্য 12 মাস সময় দেওয়া হয় এক ক্লাসে, আর আমাদেরকে 2 মাস সময় না দিয়ে আমাদের খাতা দেখছেন, মন্ত্রী ব্যর্থ। আর সোশ্যাল মিডিয়া খুব ইন্টারেস্ট নিয়ে কথা বলছেন, মজার মজার রসিকতা করছেন না। এত রসিকতার দরকার নেই, আসুন সামনে এসে আমাদেরকে সাজেশন দিয়ে যান। আমি আমার প্রিয় শিক্ষকদের বলবো, এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন আনবে কারা? আমি একা না আপনারা? আনসার মাই কোশ্চেন। আপনাদেরকে প্রমিস করতে হবে, পাস্ট ইজ পাস্ট। বিগত সময় সরকার কি করেছিল? 2টি কলম দিয়েছিল, একটি কালো একটি লাল। খাতায় লিখে দিতে হতো, না হলে প্রশ্নপত্রে রিপিট করে খাতা ভরলেই মার্ক দিতেন। সেই কথা তো আমরা জানি, নাকি? এখন তো আমরা তা বলছি না। আপনার সন্তানকে, আপনার দেশকে করতেই হবে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যয় আগামী দিনের বাংলাদেশ গড়া। এই বাংলাদেশ কারা গড়বে? আমাদের প্রবাসী মন্ত্রণালয়। হ্যাঁ, তিনিও করবেন, আমি যদি ওনাকে সাপ্লাই দিই ঠিক মতো, আমি যদি টেকনিক্যাল হ্যান্ড তৈরি করে দিই, তাহলে প্রবাসী মন্ত্রণালয় বাংলাদেশ গড়ার জন্য রেমিটেন্স আনতে পারবেন। অর্থাৎ সবকিছু নির্ভর করছে শিক্ষায়। এই শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তন আনতে হবে। আমার সময় অনেক কম, আমাকে যেতে হবে। আমি আপনাদেরকে বিনয়ের সাথে শিক্ষকদের অনুরোধ করব, আপনারা সকলে মিলে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আপনাদের সন্তানকে আপনাদের মানুষ করতে হবে, মানসম্মত শিক্ষা ব্যবস্থা আপনাদেরকে দিতে হবে। সরকার এক পায়ে দাঁড়িয়ে আছে আপনাদের সাহায্য করার জন্য। আগামী দিনের প্রোগ্রামগুলি আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দিকে যাব না, আমরা যাব কারিগরি শিক্ষার দিকে। আমরা যাব আপনাদেরকে কিভাবে ট্রেনিং দেওয়া যায়, আপনাদেরকে কি করে সুন্দরভাবে শিক্ষকতা আরও শেখানো যায়। আমরা যাব সিলেবাস কারিকুলাম কিভাবে উপযোগী করা যায়। আমাদের দেশ আগামী দিনে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে তো আমাদের চলতে হবে। প্যানলেস পেপারলেস যে এডুকেশন হচ্ছে, আপনাদের সন্তানকে তো সেটাই করতে হবে, নাকি? সেই জন্যই এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আমাদের যে তেলের যে সংকট সৃষ্টি হয়েছে, সেই জন্য আমরা স্কুলগুলোকে অনলাইন অফলাইন করছি। এটা নিয়েও ব্যাপক সমালোচনা। আমি স্টেক হোল্ডারদের সাথে বসলাম, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রায় 700-800 স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক, প্রিন্সিপাল, ছাত্রছাত্রী, অভিভাবক সকলের সাথে মতামত নিতে বসে দেখলাম একজনও অনলাইন এডুকেশন চায় না।
আমি কি চাই? আমিও চাই না, কিন্তু পৃথিবী চায়। অতএব আমি যখন বক্তব্যে উঠলাম তখন আমি বললাম থ্রেটস বিকাম অপরচুনিটি। এই থ্রেটকে আমাদের অপরচুনিটি হিসেবে নিতে হবে। এটা তো করোনাকালীন না যে ছেলেমেয়েরা আনসোশাল হয়ে যাবে। তখন আমি সকলকে ওই বিনয়ের সাথে অনুরোধ করে বললাম, একদিন স্কুলে ক্লাস হবে, একদিন বাসায় হবে, এইভাবে অন অ্যান্ড অফ করে আমরা শিখব। কাদের কথা বলেছি? ঢাকা শহরে অ্যাফ্লুয়েন্স সোসাইটি, যেখানে ধান্যের ছেলেমেয়েরা পড়ে, একজন ছেলের জন্য 3 জন শিক্ষক, পাশাপাশি 2 গাড়ি ড্রাইভার যেখানে থাকে, কত না জ্বালানি যায় শুধু রাস্তায় ট্রাফিকের জন্য। ওনারা যদি বলেন যে আমার ছেলে মোবাইল হাতে নিলে, ট্যাব হাতে নিলে বেপথে চলে যাবে, যারা 3 জন করে টিউটর রাখতে পারেন তাদেরকে এই কথা মানায়? আমি তো আপনাদের কথা বলিনি। যদি সিলেটের শহরে ট্রাফিক জ্যামের জন্য এমন কোনো স্কুল হয়ে থাকে যেখানে অ্যাফ্লুয়েন্স সোসাইটির ছেলেমেয়েরা পড়ে, তাহলে সিলেটের ট্রাফিক জ্যাম হলে সেই স্কুলের কথা আপনি বলতে পারেন নাকি? আমরা তো গ্রাম গ্রামান্তরের কথা বলি। আমি বরিশাল মেট্রোপলিটন সিটি, সেখানে এই অবস্থা নেই। কিন্তু আমাদের মনে রাখতে হবে ডিজিটাল এডুকেশন আমাদেরকে যেতেই হবে। অতএব সেই দিকে আমাদের লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। প্রিয় শিক্ষকগণ, আপনাদের এই কাজে এগোতেই হবে। আপনারা নিজ গুণে এই দায়িত্ব নিয়েছেন সদগায়ে জারিয়া পাওয়ার জন্য। একটি ছাত্রকে সুশিক্ষিত বানালে সে যদি সমাজকর্মে তার পরিবারের জন্য আয় রুটি রোজগার জোগাড় করে, বাপ মার সেবা করে, সেই সফলতার জন্য কি আপনি সদগায়ে জারিয়া পাচ্ছেন না? চিন্তা করে দেখুন শিক্ষকরা, আগামী দিনে আমাদের সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এবং আমি আশা করব আগামী এই পরীক্ষা 21 তারিখে শুরু হবে, এটা একটি সুন্দরভাবে হবে, আনন্দমুখর হবে। এবং এই পরীক্ষার পরে খাতা দেখুন পদ্ধতি আমি র্যান্ডম স্যাম্পলিং করে দেখব যে এক্সামিনাররা ঠিকমতো খাতা দেখছেন কিনা। আমাকেও তো বুঝতে হবে যে আপনার এক্সামিনার হয়েছিলেন, কেউ খাতা কঠিন দেখেন, কেউ খাতা নরম দেখেন। কঠিনও না, নরমও না, যা দেওয়ার তাই দিবেন। এই যে ইউনিফর্মিটি, এটাও তো আমাদের কোনো পরিসংখ্যান নেই, চলছেই। কিন্তু কোয়ালিটি এডুকেশনের জন্য তো আমাদের সব কিছুই দৃষ্টি দিতে হবে। এই যে মাদ্রাসা থেকে ছাত্ররা বেরোচ্ছে, তারা সঠিকভাবে কোরআন শিখে নেই বলে আজকে আমরা ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে পারছি না। কওমি শিক্ষকরা তাদের সেই ইকুইভ্যালেন্ট ডিগ্রি নাই। আমরা সেই জায়গায় 9000 শিক্ষকের পজিশন খালি থাকার পরও আমরা নিয়োগ দিতে পারছি না। এই সমস্যা কি একদিনে সৃষ্টি হয়েছে? ভেবে দেখুন। সব কিছু মিলিয়ে আমূল শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আমরা আনবো ইনশাল্লাহ। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে চলছেন এবং তিনি যে কোনো মূল্যের বিনিময়ে এই শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিয়েছিলেন, যা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই সময় আমিও সুযোগ হয়েছিল ওনার কাছে থাকার, ছাত্রদল করতাম এবং একটি হলে 2 বার ভিপি ছিলাম। সেই সময় দেখেছি তিনি শিক্ষার কি ব্যাপক পরিবর্তন করেছিলেন। তিনি 16 দিনের শিক্ষামন্ত্রী হয়ে আপনাদের এমপিও প্রচলন করেছিলেন 50% দিয়ে, মনে আছে? আমি কাজ করেছিলাম বেগম খালেদা জিয়ার সাথে, দেখেছি শিক্ষাকে তিনি কতটা ভালোবাসেন। এবং সেই সময় শিক্ষার যে পরিবর্তন এসেছিল, সেটা যদি বিগত 17, 18, 19, 20 বছর ধরে রাখতে পারতাম, তাহলে আজকে এই শিক্ষার ধস নামতো না। আজকে যিনি এসছেন তিনি ওই শহীদ জিয়া বেগম খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করেই তিনি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। অতএব আপনারা নির্ভয়ে থাকুন, আপনাদের কোনো দাবি অপূর্ণ থাকবে না। এবং এই শিক্ষাকে আমাদের বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা আসতেই হবে। সেই ভাবনা থেকে আগামী বাংলাদেশ গড়ার আপনাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা সকলে সুস্থ থাকুন, পরীক্ষা সুন্দরভাবে নেন। আসসালামু আলাইকুম।